ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক। এখন যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ বা ক্লাস শুরু করবে ভাবছো বা করেছো, তাদের জন্য এই তোমাদের প্রথম সেমিস্টার ভিত্তিক যে পরীক্ষা 2024, তার সবচেয়ে বড় গল্প হচ্ছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। আমি নিশ্চিত এই গল্পটা যারা এখন থেকে না পড়বে তারা কিন্তু পুরো নাম্বার হাতে তুলতে পারবে না, কারণ এই গল্পটা অনেক বড়, অনেক ধৈর্য প্রয়োজন। সেটা এখনই তোমাদের খুব প্রয়োজন আছে। যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না। তোমরা যেন বর্তমান সিলেবাস নিখুঁতভাবে লাইন বাই লাইন পড়তে হয়, আর আমার স্টুডেন্টরা অবশ্যই 100% মার্কস পাবে, কারণ আমি লাইন বাই লাইন পড়াই তোমাদের কাছে। তাই তোমরা অবশ্যই এই গল্পটি নিজেরা পড়ো এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদেরকে শেয়ার করে দাও। আর যারা আমাদের, আবার বলছি, সদস্য হওনি তারা এখন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। চলো তাদেরকে দেখিয়ে দিই তোমাদের এই বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি কী। ছবি থেকে বুঝতে পারছো একটা মানুষের দুটো ডানা, একদম সত্যিকারের ডানা। এই গল্পটা নিশ্চয়ই অতি প্রাকৃত গল্প এবং অতিরঞ্জিত গল্প এবং এই কল্পবিজ্ঞান জাতীয় গল্প। এই গল্প বাংলা সাহিত্যে আমরা এনেছি বিদেশ থেকে। এই গল্পের লেখক বুঝতেই পারছ গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। এই গল্পটিকে বাংলায় যিনি অনুবাদ করেছেন তার নাম মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ স্প্যানিশ সাহিত্যের বিখ্যাত কবি এবং তার এই গল্পের আমরা দেখব তার অসংখ্য এরকম কল্পবিজ্ঞান গল্প আছে এবং তার এই গল্পের মধ্যে এটা একটা অন্যতম বিষয়। এই গল্পটি তোমাদের কাছে যে উৎস থেকে নেওয়া আছে, এই শহরে চোর নেই, এই শহরে চোর নেই, এটা এই গল্প থেকে, এই উৎস থেকে নেওয়া হয়েছে। কিন্তু এটা তোমাদের কাছে গল্পটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই গল্পের গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের যে গল্প, সেখানে এ ভেরি ওল্ড ম্যান উইথ এনারমাইজ ইউজ, এই গল্পের উৎস দেখো। উনি আমাদের যে বৈশিষ্ট্যগুলো বলছি, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ উনি ম্যাজিক রিয়ালিজম ধারা প্রবর্তক। ওনার যে উৎস গল্পটা, সেই গল্পটা দেখো যে এ ভেরি ওল্ড ম্যান উইথ এনারমাউজ উইংস, এই গল্প থেকে এটা নেওয়া হয়েছে এবং মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুদিত গল্পের নাম হচ্ছে এই শহরে কোনো চোর নেই। তাহলে গাব্রিয়েলের যে উৎস তার নাম এ ভেরি ওল্ড ম্যান উইথ এনারমাউজ উইংস, এই গল্পের অনুবাদ। এবং আমাদের যে বাংলায় যিনি এনেছেন, তাহলে গাব্রিয়েল লিখেছেন স্প্যানিশ ভাষায় এই ওল্ড ম্যান উইথ এনরমাস উইংস, এই গল্পকে অনুবাদ করেছেন যিনি, তার নাম হচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার যে বইটি, সে বইটির নাম এই শহরে কোনো চোর নেই। তাহলে আমরা এই গল্পের মধ্যে তোমাদের পরিচয় করে দিচ্ছি এই গল্পের মধ্যে কী বিষয়বস্তু আছে। দেখো, প্রথমেই আমরা জানাতে চাই এই গল্পটা সত্যি একটা অদ্ভুত সুন্দর গল্প তোমাদের কাছে। এই গল্পের মধ্যে কি পাবো আমরা? এই গল্পের মধ্যে পাবো যে আমাদের অনেক কিছু চিন্তাভাবনা, ওভার থিঙ্কিং আছে। তার যে ওভার থিঙ্কিং যা চিন্তাই হোক না কেন, সেইগুলো কি আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগাই। এই গল্পের মধ্যে যেটা পাবো সেটা মূল ক্যারেক্টার বলে দিচ্ছে। এই গল্পের একটি বুড়ো হচ্ছে এই গল্পের মূল বিষয়। থুরথুরে একটি বুড়ো যার ডানা আছে, সেই লোকটি হঠাৎ করে এই গল্পে দেখব যে ঝড়ের মধ্যে সমুদ্রের তীরে চলে আসে। তাহলে আমরা এই লোকটিকে পেলাম কি করে? এই গল্পের কেন বিষয়, এই গল্পে যে চরিত্রগুলো আছে তার মধ্যে প্রথমেই আমরা বলে দিই, পেলায়ো ও এলিসেন্দা এরা হচ্ছে গল্পের নায়ক। এই গল্পের নায়ক পেলায়ো, এই গল্পের নায়িকা এলিসেন্দা এবং তাদের একটা ছোট্ট বাচ্চা, এই নিয়ে কিন্তু গল্পের মূল ক্যারেক্টার। এই পেলায়ো কি করে? সমুদ্রের তীরে থাকে এবং সেখানে বহু দূরে গভীর সমুদ্রে মাছ ধরতে চলে যান। দারিদ্র্যপূর্ণ জীবন এবং তাদের একটা ছোট্ট বাচ্চা হয়েছে। আর আজকের কয়েকদিন 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে বাড়ি থেকে বেরোতে পারেনি। আর গৃহের মধ্যে চারিদিকে কাঁকড়ার আক্রমণ, কাঁকড়াগুলো ফেলে ফেলে পেলাই, আর বিশেষ করে এলিসেন্দা ঝাড় দিয়ে তার কোমরের শিরদাঁড়ায় ব্যথা হয়ে গেছে। আর এগুলো এখানে সেখানে পৌঁছে দুর্গন্ধ থেকে রোগের সৃষ্টি হয়েছে। আর তার জন্য ওদের নবজাত শিশুটির কিন্তু জ্বর এসেছে। এই ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাই যে এইরকম একটি বুড়ো এসে হাজির হঠাৎ করে, মুখ থুবড়ে পড়েছে। এই বুড়োকে নিয়ে চিন্তাভাবনা আছে, অনেক কিছু চিন্তাভাবনা এই গল্পের মধ্যে পাবে।
পাশের পড়শিনী একে দেবদূত বলে প্রতিপন্ন করেছে। বিভিন্ন জন বিভিন্ন বিষয়ে গল্পের মধ্যে পাবে। কেউ বলেছেন এরকম আবার প্রজাতি সৃষ্টি করা যাক, 5 তারা সেনাপতি করে দেওয়া যে বিশ্বজয় করতে পারবে। একে কেন্দ্র করে দারিদ্র্যপূর্ণ এলিসেন্দার তার কাছে দর্শনী বাবদ 5 টাকা করে টিকিট করে নিতে নিতে প্রচুর টাকার অধিকারী হয়েছে এবং সে খুব বড়লোক হয়ে গেছে। পরবর্তীকালে মাকড়সা বলে একটি মাকড়সা কন্যা এসে আমাদের এই অনেক কিছু পাশে বসে সার্কাস, তার মধ্যে মাকড়সা কন্যা একটি মেয়ে মাকড়সা হয়ে যাবে। তা কেন্দ্র করে তার যে গল্পের জনপ্রিয়তা এই বুড়োর কিন্তু কমে যাবে। কিন্তু এই পরবর্তীকালে এই বুড়ো একদিন তাকে খাঁচায় বন্দি করে রাখলো। একবার দেখব পরবর্তীকালে বুড়োকে দেখো তার খাঁচায় বন্দি করে রাখতে হয়েছিল যাতে সে উড়ে না যায়। অনেক মানুষের কাছে তার কিন্তু আকর্ষণীয় বিষয়। পরবর্তীকালে মাকড়সা কন্যা যখন জনপ্রিয় হয়ে যায় তখন কিন্তু এই বুড়োর জনপ্রিয়তা কমে যায়। তাহলে এই বুড়োর যে গল্পটা কি আমরা কিন্তু এবার পড়তে শুরু করব। তোমরা কিন্তু মন দিয়ে দেখো। তাহলে বিষয়বস্তু কি পড়ব? প্রথমেই তো গল্পের বিন্যাসের যে বিষয় সেটা হচ্ছে অদ্ভুত দর্শনের খোঁজ আমরা দেখব। এখানে কি দেখব? তোমরা যদি এখনো পর্যন্ত একাদশ শ্রেণী বই বেরোয়নি, কিন্তু তোমরা যদি এমসের কোনো বই ফলো করে দেখবে এরকম তোমাদের বইটা দেখিয়ে দিচ্ছি। এই বইটা টেক্সট দেওয়া আছে। এমসের বই তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা এখানে একদম টেক্সট দেওয়া আছে, টেক্সট বিশেষে তোমরা কিন্তু পড়তে পাবে। আমি টেক্সটটা হাতে নিয়ে তোমাদের কিন্তু পড়াচ্ছি। এই টেক্সটের মধ্যেই প্রশ্নোত্তর আছে। যাই হোক, তাহলে প্রথমেই কি দেখছি আমাদের অদ্ভুত দর্শনের খোঁজ, একদম প্রথম অধ্যায়। বৃষ্টির তাহলে তৃতীয় দিনে ওরা দেখো ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলাইকে ভিজে একসা উঠোন পেরিয়ে সেগুলোকে সমুদ্রে ফেলে দিতে হয়েছিল। তার 3 দিন ধরে বৃষ্টি হয়েছিল, আর এতই বৃষ্টি যে ওরা কাঁকড়া মেরে সমুদ্রে ফেলে দিলেও শেষ হয়নি। কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির জ্বর ছিল এবং ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বদ গন্ধের দরুন। তাহলে পচা বদ গন্ধ কেন হয়েছে? সেখানে কাঁকড়া পচে দুর্গন্ধ বেরিয়েছিল, আর সেই দুর্গন্ধ থেকে সংক্রমণের ফলে আমরা দেখতে পাই যে এদের বাড়িতে বাচ্চাটার জ্বর হয়েছিল। তো নিশ্চিতভাবে ওরা এটাই কারণ ধরে নিয়েছে। মঙ্গলবার থেকে সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে। এইরকম দুর্যোগ কবে থেকে শুরু হয়েছিল? মঙ্গলবার থেকে। মঙ্গলবার থেকে আজ কি বার? বুধবার। তাহলে অনেকটাই বুঝতেই পারছো আজকে দিনের সঙ্গে মিল আছে। মঙ্গলবার থেকে সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে। সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে এক ছাই ধূসর বস্তু। মঙ্গলবার থেকে এমনই অবস্থা আকাশে দুর্বিপাক যে আকাশ এবং সমুদ্র দুটোই যেন ধূসর ছাই বস্তুর মতো একই রকম দেখাচ্ছে। আর বেলাভূমির বালি মার্চের রাত্রিতে যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো হয়ে উঠেছে। কাদা আর পচা খোলক মাছগুলোর এক ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ। অর্থাৎ সেখানে সমুদ্র আকাশ এক হয়ে গেছে। ধূসর বেলাভূমি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মার্চের রাত্রিতে ঝকঝক করছে। মনে রাখতে হবে কেমন বালি? বেলাভূমির বালি, আর মার্চের রাত্রিতে ঝকঝক করছে গুঁড়ো গুঁড়ো আলোর মতো। আর এইরকম পচা দুর্গন্ধ ভাপে সেদ্ধ একটা ঘায়ের মতো অবস্থা। দুপুরবেলায় আলো এমনই দুর্বল ছিল যে পেলায়ও কি করছিল, যখন কাঁকড়াগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছিল তার পক্ষেই বোঝাই মুশকিল ছিল যে পিছনের কোনটায় কি একটা ছটপট করে নড়তে নড়তেই কাতরাচ্ছে। তাকে খুব কাছে গিয়ে দেখতে হয়েছিল যে এই, তাহলে হঠাৎ করে দেখলো যে একটা পিছনে কে কাতরাচ্ছে। কাছে গিয়ে দেখলো সবাই, পেলায়ও দেখলো। এই গল্পের নায়ক তো পেলায়ও, আর এলিসেন্দার নায়িকা বা আর ওদের একটা বাচ্চা। তাই পেলায়ও প্রথম দেখেছিল, গিয়ে ও কোনটায় দেখে কি ছটপট করছে। তাই কাছে গিয়ে তবে দেখতে হয়েছিল এই যে বুড়ো, খুবই থুরথুরে বুড়ো। তোমরা আমি ছবিটা দেখালাম যে কীরকম বুড়ো, দেখো এইরকম একটা থুরথুরে বুড়ো। এই বুড়োটা কোনটায় পড়েছিল। তো এই বুড়োকে দেখতে গিয়েছিল কারা? কে দেখেছিল? প্রথম পেলায়ও, যার এই বুড়োটার ডানা আছে যে কোনটায় কিন্তু পড়ে আছে। তার এই বুড়োকে দেখতে গিয়েছিল এক বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো। তো এই বুড়োটা কাদার মধ্যে মুখ গুঁজে উপর হয়ে পড়ে আছে এবং তার প্রচণ্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না। তার বিশাল 2 ডানার মধ্যে কেবল বাধা পাচ্ছে।
এই যে এত বড় ডানা, সে ডানার জন্য সে কিন্তু উঠতে পারছে না। দেখো বড় বড় ডানাগুলো আছে না, ওর তুলনায় ওর ডানাগুলো খুবই বড় বড়, যার জন্য উঠতে পারছিল না। তো এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা, সেই তাহলে এইরকম কিছুতে উঠতে পারছে না ডানায় ভর দিয়ে, সেই দুঃস্বপ্ন দেখে দেখো, সেই দুঃস্বপ্ন দেখে আটকে ওঠে পেলায়ও ছুটে গেল। এই দুঃস্বপ্ন দেখে পেলায়ও ছুটে যায় এলিসেন্দার কাছে, তার বউ। তাহলে এলিসেন্দাকে তার বউ। তখন সে অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল, বাচ্চার জ্বর এসেছিল তাই জলপট্টি দিচ্ছিল, আর পেলায়ও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পিছন কোণায়, একদম উঠোনের পিছন কোণায় তাকে ডেকে নিয়ে গেল। পড়ে থাকা শরীরটার দিকে তাকে তারা যেন কেমন হতভম্ব হয়ে গেল, যে এ কি হলো। পরনে বুড়োর ন্যাকড়া করুণী পোশাক আছে, তার টাক পড়া চকচকে মাথার কয়েকটা বিবর্ণ চুল রয়েছে, ফোকলা মুখটাই খুবই দাঁত, আর এককালে যদি বা কোনো জাঁকজমক থেকেও থাকতো, কিন্তু এখন তাকে ঝোড়ো কাকের প্রপিতামহের করুণ দশা। অর্থাৎ প্রপিতামহ কাকে বলে? দাদুর বাবাকে। যদি ঝোড়ো কাক দেখে ঝড়ে কাক জব্দ হয়ে যায়, তাকে মনে হয় যে কাকের প্রপিতামহ হয়ে গেছে, এমনই দুর্বল সে। সের আগে জাঁকজমক থাকলো, সেই জাঁকজমক কিন্তু এখন নেই। তার অতিকায় শিকারী পাখির ডানা দেখো, নোংরা এবং আর্ধেকটাই পালক খসা, চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গেছে। ওরা তার দিকে এতক্ষণ খুব কাছ থেকে হাঁ করে তাকিয়েছিল, যে পেলায়ও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের যে প্রথম চমকটা জয় করে নিলে, ওরা সত্যি অবাক হয়ে গিয়েছিল। শেষে মনে হলো একে বেশ চেনা চেনাই মনে ঠেকলো। তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলো তারা। তার চেষ্টা করলো কিভাবে এর সঙ্গে কথা বলা যায়। আর তার উত্তরে খালাসিদের কেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যেস থাকে, তেমনি ঋণ ঋণে গলায় কি দুর্বোধ্য বলিতে জবাব দিল। তার সঙ্গে কথা বললে দেবে জাহাজের খালাসের ও হই চিৎকার করে, সেরকম একটা চিৎকার করে ঋণ ঋণে গলায়, সে কিন্তু দুর্বোধ্য, বোঝা যাচ্ছে না সে কি বলতে চাইলো। এই কারণে ওর ডানা দুটো ঝামেলা টামেলা বেমালুম কোনো পাত্তা দিল না। তো ওর ডানা কেন এলো, এটা কিন্তু অনেকের কাছে বিস্ময়। এই পাত্তা না দিয়ে বুদ্ধিধারীদের মতোই এই সিদ্ধান্তে পৌঁছলো, সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো বিদেশি জাহাজের নিঃসঙ্গ ভরা ডুবি নাবিক। তো ওরা মনে করলো নিশ্চয়ই কোনো নাবিক ঝড়ে উল্টে গেছে, অথচ তাকে দেখবার জন্য এক পড়োশিনী মানে প্রতিবেশীকে ডেকে আনলো তারা। সে আবার জীবন মৃত্যুর গলি ঘুজির হদিশ রাখে। যে দেখবে পাড়ায় কোনো কোনো প্রতিবেশী থাকে, সব খবর জানে, সব জানতা সে, সেই রকম লোক অত কিছুই জানে না, সেই লোককে ওরা ডেকে আনলো। আর তার দিকে শুধু একবার তাকিয়ে সেই পড়োশিনী ওদের বোঝাতে দেরি হলো না যে ওরা একটা মস্ত ভুল করেছে। সঙ্গে সঙ্গে পড়োশিনী ওদের আবার দোষ দিল। ওরা দেবদূত ভেবেছিল, কিন্তু ওরা প্রথমে ভেবেছিল কোনো নাবিক, কিন্তু আসলে এটা দেবদূত। এবং ওরা বললো তো মস্ত ভুল করেছো, দেবদূতকে তোমরা ধরে ফেলেছো। আর এই যে দেবদূত, পড়োশিনী তাদের বলল নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে এই মুষল বৃষ্টি তাকে একেবারে পেড়ে ফেলেছে। পেড়ে মানে কি জব্দ করে ফেলেছে। সে পড়োশিনী বলল যে তোমাদের বাচ্চাকে চুরি করেছে, কিন্তু যেহেতু প্রচণ্ড বৃষ্টি তাই ওকে জব্দ করে ফেলেছে। দ্বিতীয় পারা দেখো, যেখানে আমাদের বিষয় দেবদূতের সন্ধান। এবার দেখা যায় দেবদূতের সন্ধান কি আছে। পরের দিন সবাই জেনে গেল যে পেলায়দের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে। কয়েদ মানে কি? বন্দি। সবাই জেনে গেল যে পেলায়দের বাড়িতে রক্ত মাংসের এক দেবদূত বন্দি আছে। জ্ঞানে ঝুনো এই পড়োশিনী বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে তার কাছে তখন দেবদূত এখন কোনো স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচার নিদর্শন। অনেকে জ্ঞানে যিনি পড়োশিনী তিনি তো বললেন যে উনি দেবদূত ও শয়তান, কিন্তু এসব গুরুত্ব না দিয়ে ওরা ঠিক করলো ও তাকে বলে দেবদূত চুরি করতে এসে শয়তান, তাকে পিটিয়ে মারা উচিত। কিন্তু ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোনো সাই দিল না। ইচ্ছে করে যে মুগুর পেটে মেরে ফেলতে পারতো, কিন্তু ওদের মন সেটা সাই দিল না। কিন্তু প্রতিবেশী বলেছিল। রান্নাঘর থেকে প্রায় সারা বিকেল তার উপর নজর রাখলো, যা তাদের খালের এই পালের যে খাটো মুরগিটার সশস্ত্র মুগুর হত্যার অস্ত্র, সে যে অস্ত্র দিয়ে ওরা সমুদ্রে মাছ ইত্যাদি কাটে, সেই মুগুরটার অস্ত্র যদি পালিয়ে যায় বা আক্রমণ করে, সে কিন্তু এটা দিয়ে আক্রমণ করবে। এই জন্য হাতে অস্ত্র নিয়ে অপেক্ষা করতে লাগলো
রান্নাঘর থেকে পেলাইও। আর রাত্রিতে শুতে যাওয়ার আগে তাকে সে কাদা থেকে টেনে হিজড়ে টেনে নিয়ে একদম একটা জালের মধ্যে, মুরগির খাঁচার মধ্যে বন্দি করে রাখলে। দেখো এরকম একটা খাঁচা, মুরগির খাঁচার মধ্যে তাকে ঢুকিয়ে রাখলে। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে বুড়োটাকে এরকম একটা মুরগির খাঁচার মধ্যে বন্দি করে রাখলে। তো এরকম একটা মুরগির খাঁচায় বন্দি করে রাখা হলো তাকে। তারপরে দেখো কি বলছে, মাঝরাত্রিতে বৃষ্টি যখন ধরে এলো, মানে থামলো, পেলাইও আর এলিসেন্দা তখন একটার পর একটা কাঁকড়া মারছে। তখনও একটু বাদেই বাচ্চাটা জেগে উঠলো মস্ত এক খাই নিয়ে। খাই মানে কি, খিদে নিয়ে, প্রচণ্ড খিদে নিয়ে। যখনই জ্বর কমলো ও খিদের জন্য কাঁদতে লাগলো। তার গায়ে আর জ্বর নেই। যে চিন্তাটা ছিল বাচ্চাটাকে নিয়ে, সে বাচ্চার জ্বর কমেছে, বাচ্চা খেতে শুরু করেছে। তখন ওরা দরাজ দলিল মানে কি, একটু উদার হয়ে গেল। ঠিক করলে যে এই দেবদূতকে ওরা 3 দিনের উপবাসী টাটকা জল আর খাবার দিয়ে একটা ভেলাই করে বারদরিয়ায় তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে। ওরা উদার মনস্ক হয়ে ভাবলো যে যদি দেবদূত হয় তাহলে একটা ভেলাতে করে 3 দিনের টাটকা জল খাবার দিয়ে ওরা বারদরিয়া মানে কি, যেটা কোনো তীর নেই, গভীর সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে দিয়ে আসবে। কিন্তু উষার প্রথম আলো ফোটা মাত্র যখন উঠোনে গিয়ে হাজির, ওরা দেখতে পেলে পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে। কিন্তু উপায় নেই, তার আগেই সকালবেলায় লোকারণ নিয়ে গেছে, দেবদূতকে নিয়ে মজা করছে। কি করে ওরা ওকে নিয়ে যাবে? দেবদূতকে নিয়ে কি করছে ওরা? রঙ্গতামাশা করছে, অথচ কারোর মধ্যে সম্ভ্রমবোধ নেই। মুখে যা পাচ্ছে নোংরা কথা বলছে, তারই মধ্যে দিয়ে তাকে ছুড়ে দিচ্ছে খাবার। আর মনে হচ্ছে ওদের আচরণ দেখে দর্শকদের এই যেন কোনো আদবে কোনো অতিপ্রাকৃত জীব নয়, বরং সার্কাসের এক জন্তু। সার্কাসের জন্তুর দিকে পেলে যেন মজা পায়, তেমন একটা যেন ওরা মজা পেতে শুরু করলো। সকাল 7টার আগেই গোনাসাগা এসে হাজির। গোনাসাগা হচ্ছে খ্রিস্টান পুরোহিত। উনি কিন্তু বুঝতে পারবেন এই সত্যি দেবতার দূত কিনা বা অংশ কিনা। এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন পাদ্রে গোনাসাগা। ততক্ষণে ভোরবেলাকার দর্শকদের মতো রংবাজ নয় এমন দর্শকরা এখানে হাজির। সকালবেলায় রংবাজ যে দর্শকরা তারা ছিল, এখন কিন্তু যে দর্শকরা আছে তারা একটু জ্ঞানী গুণী এবং ভদ্র। তাদের মধ্যে সবচেয়ে এরা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা কল্পনা এখন করতে শুরু করেছে দর্শকরা। তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভাবলো যে একে সারা জগতের পুরোপিতার নাম দেওয়া উচিত। তাহলে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তাই যে সবচেয়ে সরল লোকটা কি ভাবলো, একে সারা জগতের পুরোপিতা নাম দেওয়া উচিত, কারণ একে দেখলে পৃথিবীর মধ্যে একে শ্রেষ্ঠ মানুষ। আবার কেউ ভাবলো কি যে একে আবার সবচেয়ে কঠিন হৃদয় লোকটা কি ভাবলো, তার মনে হলো একে 5 সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক। তাহলে কারণ এই সব কারণ তাহলে সে যুদ্ধ বিগ্রহ করে সব জিতিয়ে দিতে পারবে। তাহলে সবচেয়ে সরল লোকটা ভাবলো একে পুরোপিতা নাম দেওয়া হোক। আর সবচেয়ে কঠিন হৃদয় লোকটা কি ভাবলো যে একে সেনাপতি পদে উন্নীত করা হোক, তাহলে বিশ্ব জয় করে নেবে। এবং কিছু দূরদর্শী মানে বুদ্ধিমান লোকের মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীকে কোনো ডানাওয়ালার জাতির জন্ম দেওয়া যায়, তবে সে জাতির হবে জ্ঞানে গুণে সবার সেরা। অর্থাৎ একে যদি কোনো মেয়ের সঙ্গে মিলন হয় আর তার ফলে নতুন মানুষ সৃষ্টি হয়, সে মানুষ কিন্তু হবে জ্ঞানে সবার সেরা, এবং তারাই তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। আর তখন যদি দেখা যায় এরও মানুষের জন্ম দেওয়া যায়, তারা অবশ্যই বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। কিন্তু পাদ্রে গোনাসাগা যাজক হবার আগে ছিলেন একটা হট্টা কাট্টা কাঠুরে। তারের বেড়ার জালে দাঁড়িয়ে তিনি মুহূর্তের জেরা করবার জন্য প্রশ্নোত্তরের সব ভেবে নিলেন। আর ওদের বললেন দরজাটা খুলে দিতে, যাতে ভেতরে গিয়ে তাকে তিনি হতশ্রী করুন বিষয়টা দেখতে পারেন। তারা পাদ্রে গোনাসাগা ভাবলেন যে তিনি ভেতরে ঢুকবেন এবং তাকে পরীক্ষা করবেন, তার জন্য দরজাটা খুলে দিতে হবে তাকে। এবং তিনি এবার ভেতরে গিয়ে কাছে থেকে এই হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন, যাকে তখন ভেবাচেকা খাওয়া একটা অর্থাৎ লোকটাকে মনে হচ্ছে ভেবাচাকা খাওয়া ওই বুড়োটাকে এক মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে অতিকায় জরাজীর্ণ মুরগির মতো লাগছিল। মুরগির খাঁচায় যেন বন্দি থাকে তেমন অসহায়ভাবে লাগছিল ওর মধ্যে। সে শুয়ে আছে, একটা কোনায় খোলা ডানাগুলো সে শুকোচ্ছে, রৌদ্রের চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা আর
ছোট হাজির উচ্ছিষ্ট যেগুলো সবাই ছড়ে দিয়েছে খাবার, ওর উপরে শুয়ে আছে। ভোর ভোর ওঠা দর্শকরা এসে যেসব তাকে ছুড়ে দিয়েছে সে তার উপরে শুয়ে আছে। পাদ্রে গুনাসাগর তখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে তাকে ল্যাটিন ভাষায় সুপ্রভাত জানালেন। ল্যাটিন ভাষায়, কারণ তোমাদের জানো যে আমাদের মন্ত্রতন্ত্র, আমাদের যেমন বাংলায় সংস্কৃত দেবতার মন্ত্র পড়া হয়, তেন ওদের ল্যাটিন ভাষাতে দেবতাকে কথা বলা হয়। ল্যাটিন ভাষাতে গুড মর্নিং বা সুপ্রভাত জানানো হলো পাদ্রে গুনাসাগর কাছে। জগতের ধৃষ্টতা আর ঔদ্ধত্য তার অচেনা বলে মনে হলো, কিন্তু তার কাছে মনে হলো যে সম্মান দিচ্ছে না। অর্থাৎ তখন তার মনে হলো যে উত্তর দিচ্ছে না, তাহলে এ নিশ্চয়ই কোনো ভালো দেবদূত হতে পারে না। তার ভাষায় এই জোচ্চোর, ফেরেববাজ, ঠকবাজ, প্রতারক, এই বিষয়ে সে এই তল্লাটের যাজন মানে পুরোহিত পল্লীর এই পুরুষটির মনে প্রথম সন্দেহের দানা বেঁধেছিল উঠল। বিশেষ করে কি হয়, যখন দেখতেই পেলেন যে ঈশ্বরের ভাষাই বোঝে না, কিংবা জানো না কি করে ঈশ্বরের উজির নজিরদের সম্ভাষণ করতে হয়, এদেরও সম্মান দিতে হয়, পুরোহিতদের দিল না। তারপর তিনি খেয়াল করে দেখলেন, খুব কাছে থেকেও নজর করলো যে তাকে বড্ড বেশি মানুষ দেখায়, দেবতার কোনো বিষয়ে মনে হচ্ছে না। তার গা থেকে বেরোচ্ছে খোলামেলা একটা অসহ্য গন্ধ, তার ডানাগুলোর পিছন থেকে গজিয়েছে নানা রকম পরভৃত, আর প্রধান পালকগুলোর সঙ্গে দুধ ব্যবহার করছে পার্থিব সব হাওয়া। অনেক পালক এলোমেলো আছে, কেউ কেউ খসেও যাচ্ছে। তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন। ছোট্ট একটি কথামৃত আওড়ে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন কথামৃত মন্ত্র দিয়ে, যে ছলা কলাহীন সাদাসিধে লোক হবার ঝুঁকি কতটা। তিনি ওদের মনে করে দিলেন এই কিন্তু খুব সিম্পল মাইন্ড নয়, এই কিন্তু ভয়ঙ্কর ডেঞ্জারাস, তাই তোমার সিম্পল মাইন্ড ওর কাছে যাবে না। এটাও একটা ভয় খাই দিলেন দেবদূত। এবং তিনি বললেন এ কি হতে পারে সেটা বুঝিয়ে দিলেন। তিনি মনে করে দিলেন যে রোমান ক্যাথলিক উৎসব হয়, সেই হুল্লোড়ে কৌশলে আচমকা ল্যাং মেরে ফেলে দেবার বিষম একটা বদভ্যাস আছে শয়তানদের। পায়ে ল্যাং মেরে ফেলে দিয়ে তোমাকে কিন্তু কিডন্যাপ করবে, এইরকমও কিন্তু হতে পারে। সেটা এটা শয়তান, এটা প্রত্যেককে মনে করিয়ে দেওয়া হলো যে এই রকম একটা নিয়ম কিন্তু আছে। তো তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি কোনো বাজ পাখি কিংবা উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে দেখার কোনো আদর্শ উপাদান না হয়, তবে দেবদূতের শনাক্ত করার বেলায় ডানার গুরুত্ব তো আরও কম, কারণ এরকম স্বাভাবিক। আবার এগুলো কেন আছে এর কোনো প্রশ্নের উত্তর হয় না। উড়োজাহাজের কেন ডানা আছে, যদি বলি বাজ পাখির কেন ডানা আছে, সবচেয়ে স্বাভাবিক মানুষের, এই মানুষটার ক্ষেত্রে ঠিক তাই। তৎসত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি বিশপকে, মানে উচ্চ আদালতের পুরোহিতকে চিঠি দেবেন, যাতে বিশপ তার গির্জা শাসিত পল্লীর এই আর্চ বিশপকে লিখতে পারেন, আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ, তারও উপর যে পুরোহিত আছে সর্বোচ্চ মহন্ত, যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি আসে। অর্থাৎ এই কী হতে পারে, পরপর ধর্মীয় উচ্চ আদালতে যাবেন এবং সেভাবে তিনি চিঠি লিখবেন পোপ পর্যন্ত, সবচেয়ে বড় পুরোহিত পোপ। তাই তার বিচক্ষণতা, দূরদর্শিতা সকলেই গিয়ে পড়ল বন্ধা সব হৃদয়ে। অর্থাৎ তাদের বিচক্ষণতা, দূরদর্শিতা, বুদ্ধি, সবাই কিন্তু কোনো উত্তর পেল না। বন্দি দেবদূতের খবর এখন দ্রুত ছড়িয়ে পড়লো সব জায়গায়, এবং কয়েক ঘন্টার বাদে দেখলাম যে বড় হাট বাজারের ব্যস্ততা আর সরগোলের উঠোনে ভরে গেল চারদিক। আবার ভিড় হলো, আর ভিড়কে সরিয়ে দেবার জন্য ডাকতে হলো সঙ্গীন সমেত সেনাবাহিনী ফোর্স, নইলে হয়তো এদের বাড়িটা ধসিয়ে দিত। এই হাট বাজারে এত ঝাঁট জঞ্জাল দিয়ে এলিসেন্দার সিদ্ধারা যেন দুমড়ে গিয়েছে। শেষটা তার মাথায় খেলে গেল যে উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে তো দর্শনী বাবদ 5 সেন্ট করে আদায় করে নেওয়া যায়। সে ভাবলো টিকিট করতে হবে, যাতে এখানে 5 সেন্ট করে পয়সা আদায় করা যায়। কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে, অনেক কৌতূহলী তাকে দেখবার জন্য এলো। এক ভ্রাম্যমান সার্কাস দলও এলো, পৌঁছলো সেখানে খেলা দেখাবার জন্য। এলো এক উড়ন্ত দড়বাজিকর, দড়ির উপরে খেলা দেখাবে। সে ভিড়ের ওপর দিয়ে বার কয়েক দেখো, ভিড়ের ওপর দিয়ে দেখো তো
হ্যাঁ, কৌতূহলীরা দেখো, কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে। এক ভ্রাম্যমাণ সার্কাস দলও এসে পৌঁছালো এক দুরন্ত বাজিকর, যে ভিড়ের ওপর বেশ কয়েকবার ভো ভো করলো, তার কিন্তু কোনো পাত্তাই দিল না। উপরে অর্থাৎ দেবদূতের কাছে এর ম্যাজিকটা কিছুই না, একটা দড়ির মধ্যে উড়ে যাওয়া, তাই তাকে ভো ভো করা সত্ত্বেও গুরুত্ব দিল না, কারণ তার ডানাগুলো মোটেই দেবদূতের মতো ছিল না। অর্থাৎ এগুলো সাজানো, সেগুলোকে দেখাচ্ছিল কোন নক্ষত্র বাদুড়ের মতো, অর্থাৎ দেবদূতের মতো নয়। জগতের সবচেয়ে দুর্ভাগা অশক্তরা এলো স্বাস্থ্যের সন্ধানে। যারা দুর্ভাগা অশক্ত আছে, অলৌকিক তারা ভাবে এখানে এলো, এই দেবদূতের কাছে এলে স্বাস্থ্য ফিরে পাবে, সেই আশায় এলো। কত ধরনের রুগী এখানে এলো। এক বেচারি মেয়ে এলো, জন্ম থেকেই যে গুণে যাচ্ছিল, তার বুকের ধুক 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 গুনতে গুনতে সব সংখ্যা শেষ হয়ে গেছে, এই রোগটা দূর করার জন্য। ছোট থেকে বুক ধুক ধুক করছে এই লোকটা। একজন এলো, তার স্বাস্থ্য ফেরাতে হবে। একটা মেয়ে এলো, তার বুক ধুক ধুক করছে, এই রোগটা দূর করতে হবে। আবার একটা লোক এলো, পর্তুগিজ। দেখো পর্তুগিজটা কি বলছে, সে কিন্তু এক ভয়ঙ্কর লোক এলো, এক পর্তুগিজ, যে কিছুতেই কখনো ঘুমোতে পারে না। কেন ঘুম হয় না তার? তার রাত্রিতে তারাদের কোলাহল ঘুম ভাঙিয়ে দেয়, নক্ষত্র বা তারারা এত চিৎকার করে তার ঘুম ভেঙে যায়। এমন একটা ঘুমে হাঁটা লোক সেখানে এসে হাজির হলো। আর যেদিনের জেগে থাকা অবস্থায় যা যা করেছে একটা ঘুমে হাঁটা লোক, আবার এলো ঘুমে হাঁটা লোক, যে লোকটা হাঁটতে হাঁটতে ঘুমোয়, তারও একটা ভয়ঙ্কর রোগ। আবার শুধু তাই নয়, রাত্রিতে সব গুবলেট হয়ে যায়, দিনে যা যা কাজ করে রাত্রি ঘুমে যায়। এরকম বিভিন্ন পেশেন্ট বা রোগী তার কাছে এলো এবং সব নাকি সেরে যেতে লাগলো। এছাড়াও কতজন যে এলো, কত রকম ভয়াবহ অসুখ তার ঠিক ঠিকানা নেই। পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজ বিশৃঙ্খলা, তার মধ্যে পেলায়ো আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতে সুখী। তারা এখানে এত ক্লান্তি, কিন্তু যেহেতু পয়সা আসছে কষ্ট নেই। কারণ হপ্তা শেষে কি হয়, হপ্তা শেষে তাদের প্রচুর টাকা কড়িতে ঘর কিন্তু ভরে গেছে, তাই তারা এই পরিশ্রমে খুব খুশি। আর এখন তারা কিন্তু প্রচুর রোজগার করছে, কারণ ঘরগুলো কিসে ভর্তি হয়েছে? টাকা কড়িতে। আর ভেতরে ঢুকবার পালা কখন আসে, তার জন্য তীর্থযাত্রীর সার অপেক্ষা করছে বাইরে, দিগন্ত পর্যন্ত চলে গেছে, অনেক দূর লাইন। আর যত লাইন তত পয়সা হতে লাগলো এদের। এই দেবদূতই ছিল একমাত্র যে তার নিজের হুলস্থুল নাট্যে কোনো ভূমিকা নেয়নি। দেবদূত কিন্তু চুপচাপ ছিল তাকে নিয়ে, যাকে নিয়ে এত কাণ্ড কারখানা। এবং তার এক ধার করা নিড়ে কিভাবে সে এইটুকু একটু আরাম পাবে, তার চেষ্টায় সে ওইখানে ছাড়ার সময় তেলের বাতি কি উপাসনা মোমবাতিগুলোর নারকীয় জ্বালায়, আর উত্তাপে প্রায় মাথা খারাপ হবার জোগাড়। অর্থাৎ খাঁচার মধ্যে সবাই মোমবাতি ধূপ দিল, আর সেই যন্ত্রণা হতে লাগলো তার দেহে, এই উত্তাপ সহ্য করে তার মাথা খারাপ হবার জোগাড়। অথচ সারাক্ষণ ওই তারের খাঁচায় জ্বলছে ওইগুলো। গোড়ায় তাকে ওরা ন্যাপথলিন খাবার চেষ্টা করছিল। সেই পরম জ্ঞানী পড়শিনী প্রজ্ঞা অনুযায়ী ওই পড়শিনী বলেছিল দেবদূত নাকি ন্যাপথলিন খায়, তাকে ন্যাপথলিন খাবার চেষ্টা করেছিল, কিন্তু সেসব ও ফিরিয়ে দিয়েছে। এবং আরও ফিরিয়েছে পোপের ভোজ। পাপি তাপিরা প্রায়শ্চিত্ত মানত করার জন্য এই খাবার এনেছিল। পোপের ভোজও খায়নি সে, তার সে কী খায়নি? ন্যাপথলিন খায়নি, পোপের ভোজও খায়নি, এবং শুধু খেয়েছিল কি? বেগুনে ভর্তা। বেগুনে ভর্তা ছাড়া আর কিচ্ছু খায়নি। একটি খাবার মিলেছে, আর সে বুঝেও এই বেগুনে ভর্তা ছাড়া আর কিচ্ছু সে খায়নি। কারণ এবার তার মনে হচ্ছে সত্যি কি দেবদূত নাকি ফোকলা দাঁতের বুড়ো, থুরথুরে বুড়ো, এই নিয়ে তাদের জল্পনা কল্পনা শুরু হলো বারবার ধরে। তবে একমাত্র অতি প্রাকৃতিক শক্তি হচ্ছে তার ধৈর্য। এত যে অত্যাচার সে কিন্তু সহ্য করছে। বিশেষ করে প্রথম দিনগুলোই তার ডানায় সব নক্ষত্র পরবিদ জম্পেশ করে গজিয়েছে তার খোঁজে। যখন মুরগিরা তাকে ঠোকরাচ্ছে, মুরগিরা পর্যন্ত তার ডানাগুলো ঠোকরেছে, তবুও সে সহ্য করেছে। এবং মুরগিরা ঠোকরাচ্ছে, অনেক পঙ্গুরা ডানা ছেড়ে নিয়েছে, তার দেহের বিকল অঙ্গগুলো ঠিক করার জন্য ছোঁয়াচ্ছে। এরকম একটা ভয়ঙ্কর অলৌকিক চিন্তা অনেকের ছিল। এমনকি যাদের প্রাণের সবচেয়ে দয়াধর্ম ছিল, তারাও যখন তাকে তাক করে ঢিল ছুটত, সেও কিন্তু এরা সহ্য করেছে। কত অত্যাচার সহ্য করেছে। একমাত্র যেবার তারা তাকে উস্কে তাতিয়ে দিতে পেরেছিল, তখনই তার পাশটা পড়েছিল তপ্ত লোহায়, যা দিয়ে ছ্যাঁকা দিয়ে বলদের মার্কা করে দিত। অর্থাৎ বুড়ো চুপচাপ শুয়েছিল, তার গলা শুনবার যারা লোহাকে গরম করে বলদের মার্কার মতো তাকে ঠেকিয়ে দিয়ে তখন সে চিৎকার করেছিল। কারণ সে এতক্ষণ কেমন ঝিম হয়ে পড়েছিল। ওরা ভেবেছিল বোধহয় মরেই গেছে। যখন ওই গরম লোহা দেয় তো আটকে উঠেছিল, তখন তার দুর্বোধ্য
গলায় অচেনা ভাষায় সে প্রলাপ বকেছিল, আর তার চোখ ফেটে জল বেরিয়েছিল, খুব কষ্ট পেয়েছিল। আর তার ডানা ঝাপটেছিল বিরাটভাবে বারদুই, আর সেই ডানা ঝাপটাই মুহূর্তে মনে হলো মুরগির বিষ্ঠা পায়খানাগুলো উড়ে গিয়েছিল। আর চান্দ্রধুলোয় ঘূর্ণি হাওয়া তৈরি হয়েছিল, চান্দ্র হাওয়াতে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। আর এমন একটা দমকা ঝাপটা তুলেছিল যে একদম মনে হলো যে খুব আতঙ্কের কিছু হবে। আর এই জগতের মনে হয়নি যে অন্য জগতের কোনো অলৌকিক কিছু একটা, যদিও অনেকে ভেবেছিল যে তার এই সাড়াটা কিন্তু ক্রোধের নয়, এটা রাগের হতে পারে না, কারণ এটা জ্বালার, এটা ব্যথার, এটা কষ্টের। আর সেই থেকে তারা হুঁশিয়ার করে দিয়েছিল যে এটা কিন্তু জাতা লোক নয়, এত অত্যাচার করছি, আর একে চটিয়ে দেওয়া ঠিক হয়নি। কারণ বেশিরভাগ লোকই বুঝে গিয়েছিল যে তার এই নিষ্ক্রিয় যে ঔদাস্য মোটেই বীর নায়কের বিশ্রাম নয়, বরং কোনো মহাপ্লাবনের পূর্ব মুহূর্তের থমথমে ছমছমে ঘুম। আমরা লাইন বাই লাইন প্রশ্ন করছি, তোমরা যদি তার প্রশ্নের উত্তর পেতে চাও, আমাদের যে বাগিশের চ্যানেলটি আছে সেখানে তোমাদের একটা চ্যানেল আছে, তোমরা জানো, টেলিগ্রাম চ্যানেল বাগিশ t.me/বাগিশ এডুকেশন। এখানে তোমরা আসো, বিনামূল্যে তোমরা কিন্তু তোমাদের নোট সাজেশন পাবে। লাইন বাই লাইন প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের এই আলোচনা হবে। তাই তোমরা আজকে এই বিশাল টানাওয়ালা তথ্যের উপরের একটা বিশাল অংশ তোমাদের পড়ানো হলো। এটা আমাদের প্রথম খণ্ড আলোচনা হলো, পরদিন বাকি অংশ হবে। এই পর্যন্ত তোমরা টেক্সট অংশটি ভালো করে বোঝো, এবং তোমাদের জন্য অবশ্যই যে তোমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে এসে তোমরা মন্তব্য করো, তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এই অংশের মধ্যে কী কী প্রশ্ন পরীক্ষা আসতে পারে। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, প্রত্যেক লাইন ধরে আমরা কিন্তু প্রশ্ন তৈরি করেছি, কারণ কোনো সহায়িকার মধ্যে হয়তো সব উত্তর নাও ধরতে পারি, কিন্তু আমরা প্রতি লাইনে সমস্ত উত্তর করেছি, যার থেকে তোমরা সব প্রশ্ন কমন পাবে। তাহলে আজকে এই পর্যন্তই। এখন এই বিশাল ডানাওয়ালা থুতথুড়ে বুড়ো তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিও। কেমন লাগছে তোমাদের এই বুড়োকে দেখতে সেটাও জানাবে। যে একটা বন্দি লোক, একটা মানুষ যার ডানা আর তার খাঁচায় বন্দি করা হলো, আর তাকে নিয়ে এই যে অলৌকিকত্ব দেখতে, এই অংশের মধ্যে কি কি বুঝতে পারলে তোমরা? যে আমি লাস্ট অংশ আরেকবার বলি, যেটুকু পড়লাম, পেলায়ো আর এলিসেন্দা এই গল্পের নায়ক নায়িকা তাদের বাচ্চা নিয়ে একটা ধীবর মাছ ধরতে যান সমুদ্রের তীরে ঘর, আর সেইখানে বাচ্চাটা জ্বর এসেছিল, আর সেই মুহূর্তে একটা দেখো বুড়ো থুতথুড়ে এসে হাজির। পরবর্তীকালে তাকে নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা, এখানে কেউ বলেছে এ পুরোপিতা নাম দেওয়া উচিত, কেউ বলেছে একে নতুন প্রজাতি সৃষ্টি করা উচিত, কেউ বলেছে সেনাপতি পদে উন্নীত করা উচিত, নানা রকম জল্পনা কল্পনা। বিভিন্ন মানুষ এসে কেউ স্বাস্থ্যের সন্ধানে, কেউ বুকে ধুকপুক করছে একটি মেয়ে, বিভিন্ন রকম এসেছে। এবং সেখানে দেখতে পাচ্ছ যে অনেকেই এসেছে, পাশে একটা দরবাজি করে এসেছে, সেও জনপ্রিয় হতে পারলো না, এর কাছে অলৌকিক সব ঘটনা। ঘুমিয়ে হাঁটা লোক একটা, যে রাত্রে সব ঘুমিয়ে যায়, সেরকম লোক এসেছিল। রাত্রিতে তারাদের পর্তুগিজ, যে রাত্রিবেলায় তারাদের শব্দে ঘুম ভাঙে, এরকম অদ্ভুত অদ্ভুত লোক, অনেক পঙ্গু লোক ও ডানা থেকে পঙ্গু রোগের মুক্তি, এর বিভিন্ন রকম এই অলৌকিক ভগবানের মতো। কিন্তু একে আমাদের এলো পাদ্রে গোনা শাখা পরীক্ষা করতে, একজন যাজক তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখলো, সে কিন্তু মোটেই তাকে নয়, এ শয়তান হতে পারে, রোমের উৎসবে এরকম কিডন্যাপ করে, এবং উপরে মোহন্ত পোপ পর্যন্ত পাঠিয়ে দেওয়া হলো, তাকে নিয়ে বিভিন্ন খাবার দিতে লাগলো, সে কিন্তু ন্যাপথলিন খায়নি, সে কিন্তু খায়নি পোপের ভোজ, সে খেয়েছে বেগুনের ভর্তা। এই নিয়ে জল্পনা কল্পনা, এবং অবশেষে প্রচুর টাকার অধিকারী হতে লাগলো পেলায়ো ও এলিসেন্দা। তোমাদের এই পর্যন্ত গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যাই হোক, এই গল্পটা আমরা পরবর্তীকালে আবার আসছি, এবং এখানে যা যা প্রশ্ন হয় তোমাদের কিন্তু সব প্রশ্ন আমি দিয়ে দেবো। বেস্ট অফ লাক, তোমাদের সকলের সাফল্য কামনা নিয়ে আজকের আমি ক্লাসটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এই গল্পটি দ্বিতীয় অংশ নিয়ে। এই পর্যন্ত সকলে ভালো থেকো। আর সবশেষে আমরা কিন্তু প্রশ্নোত্তর সব দিয়ে দেবো। আবার বলছি, তোমরা যদি একদম নতুন সিলেবাসের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয় পেতে চাও, তোমাদের একটা ফ্রি চ্যানেল খোলা হয়েছে, তার নাম হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক হচ্ছে t.me/বাগিশ এডুকেশন। বাগিশ এবং এডুকেশন, বি এবং ইটা বড় হবে। এই লিঙ্কে ঢুকে যাও, আর তোমরা এই সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। আর নিয়মিত তোমরা টাচ করো ও প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করে দাও, তাতে তোমাদের সমস্ত সিলেবাসটাকে আমরা কভার করতে পারি। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো।